আওয়ামী লীগকে ফেরাতে নীল নকশা, দিল্লিতে এস আলম হাসিনা বৈঠক, ২৫০০ কোটি টাকা হস্তান্তর। জানাবো ক্যাডারদের মিছিল আলোচনায় শামীম ওসমান। এবং সর্বশেষ জানাবো সংস্কারে আর ছাড়ের পক্ষে নয় বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগকে ফেরাতে নীল নকশা, দিল্লিতে এস আলম হাসিনা বৈঠক, ২৫০০ কোটি টাকা হস্তান্তর। এস আলম সম্প্রতি দিল্লি গিয়ে পলাতক শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করে তাকে ২৫০০ কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও ২০০০ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছেন আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে। দেশকে আবার অস্থির করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ফেরাতে নতুন পরিকল্পনা করা হয়েছে। শেখ হাসিনার সাথে মিলে ব্যাংকের তহবিল লুটের জন্য অভিযুক্ত জনগণের টাকা পাচারকারী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের একাধিক বৈঠকে। এই উদ্দেশ্য এস আলম সম্প্রতি দিল্লি গিয়ে পলাতক শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করে তাকে ২৫০০ কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও ২০০০ কোটি টাকা আশ্বাস দিয়ে এসেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে। উমরা সফরের আড়ালে রাজনৈতিক এজেন্ডা। গত ২ আগস্ট পবিত্র উমরা পালনকে সামনে রেখে আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম প্রধান দোসর সাইফুল আলম মাসুদ সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে সৌদি আরব যান। তার একদিন পর ৩ আগস্ট তিনি মক্কা ক্লক টাওয়ারের ফেয়ারমন্ট হোটেলে ওঠেন। একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, পবিত্র উমরা পালন করার দোহাই দিলেও সাইফুল আলম মাসুদের মক্কায় যাওয়ার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি সেখানে যান মূলত দেশ থেকে পালানো আওয়ামী লীগের নেতাদের সাথে সাক্ষাৎ করতে। মক্কার ফেয়ারমন্ট হোটেলে বসে তিনি পলাতক আওয়ামী নেতাদের সাথে সাক্ষাৎ করেন। ক্যাডারদের মিছিল আলোচনায় শামীম ওসমান। নারায়ণগঞ্জের একসময়ের প্রভাবশালী এমপি ছিলেন শামীম ওসমান। বিগত ১৫ বছর তিনি নারায়ণগঞ্জের ৩টি আসনের একাই নিয়ন্ত্রক ছিলেন। ওসমানদের হাতে দখলে থাকায় অবস্থায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি মুঠোবন্দি রাখতেন। কিন্তু গত বছর জুলাই আগস্ট ছাত্র জনতার তাণ্ডবে বোরকা পরে পালিয়ে যান ওসমান পরিবারের হেভিওয়েট শামীম ওসমান ও তার অনুসারীরা। বছর ঘুরে হঠাৎ শামীম ওসমানের নাম শোনা যাচ্ছে শহর ও ঢাকা অঞ্চলে। টানা ১১ বছর এমপি দায়িত্ব পালন করে নিজ বাহিনী গড়ে তোলে আলোচিত ছিলেন শামীম ওসমান। নিজের ছেলে অয়ন ওসমান, বড় ভাইয়ের ছেলে ভাতিজা আজমেরি ওসমান এবং মেজ ভাই সেলিম ওসমানের ছিল নিজস্ব ক্যাডার বাহিনী। ওসমান পরিবারের কাছে নারায়ণগঞ্জ জিম্মি এমন দাবি করে সড়কে মানববন্ধন সভা সমাবেশ করে বলতেন আওয়ামী লীগ ও বাম দলের একাধিক নেতা নেত্রীরা। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১ বছর বেশি সময়ে যাবৎ দেশ ছেড়েছেন শামীম ওসমান। গত বছর ছাত্র জনতা আন্দোলন চলাকালে ১৯ জুলাই নারায়ণগঞ্জ শহর ও সিদ্ধিরগঞ্জ অঞ্চলে তাণ্ডব চালিয়েছিলেন তিনি। অনুসারীদের নিয়ে ছাত্র জনতার ওপর গুলি বর্ষণ করে দলের সভানেত্রী শেখ হাসিনার বাহবা পেলেও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, যার কারণে ৩০ আগস্ট শামীম ওসমান সপরিবারে দেশ ছাড়া গুঞ্জন ওঠে। পরবর্তীতে ৩ আগস্ট তাকে দলীয় কার্যালয়ে দেখা যায় এবং তিনি দেশে আসেন বলে মিডিয়াকে জানান। সবশেষ গত ২৪ আগস্ট রাজধানী ঢাকা মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সামনে থেকে শুরু হওয়া এই মিছিলে অংশ নেন নারায়ণগঞ্জের গডফাদার পলাতক শামীম ওসমানের অনুসারীরা। মিছিল থেকে বন্দরের সন্ত্রাসী রাজু ওরফে স্ট্যান্ড রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকায় ঝটিকা মিছিল করে। ওই ঝটিকা মিছিলের নেতৃত্বে ছিলেন ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী মীর হোসেন মিরু ওরফে ল্যাংরা মিরু এবং বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মাসুদ। একাধিক সূত্রে জানা গেছে, মিছিল করার লক্ষ্যে কয়েক মাস ধরে এই সন্ত্রাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে মেসেজ গ্রুপ খুলে কর্মীদের একত্রিত করে। একটি স্ক্রিনশট পর্যালোচনা করে দেখা যায় ১৭ জুলাই ঢাকায় মিছিল করার সিদ্ধান্ত চূড়ান্ত করেন ওসমান পরিবারের অনুসারীরা। তাদের টার্গেট জ্বালাও পোড়াও এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালিয়ে আতঙ্ক তৈরি করা। টেলিগ্রামে সেই গ্রুপ মেসেজে ফতুল্লা থানা বিএনপির একাধিক নেতাকে টার্গেট করে হামলার ছক তৈরি করেছে আওয়ামী সন্ত্রাসীরা। মেসেজে ছিল ঐক্য হও, লড়াই খুব নিকটে, আমরা যাতে কুতুবপুরে একসাথে নামতে পারি। মিরু চাচা যোগাযোগ বাড়ান, আমাদের খুব শীঘ্রই মাঠে নামা লাগবে। অন্যদিকে সন্ত্রাসী মীর হোসেন মিরু, তার ভাগ্নে শাকিল, ভাই আলমগীর সহ অনেকেই একসাথে ঢাকার জুরাইন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছেন।
23 আগস্ট মিরু নেতাকর্মীদের সাথে নিয়ে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে একটি বৈঠকও করেছেন। সেই বৈঠকে 24 আগস্ট মিছিলের সিদ্ধান্ত হয়ে বাস্তবায়ন করে আলোচনার সৃষ্টি করেন। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরীফুল ইসলাম বলেন, 5 আগস্টের পর থেকে সন্ত্রাসী মিরু পলাতক রয়েছেন। সংস্কারে আর ছাড়ের পক্ষে নয় বিএনপি। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের পরবর্তী বৈঠকে বিএনপি তার দলীয় অবস্থান আবার তুলে ধরবে। জামায়াতে ইসলামী বাদে জুলাই অভ্যুত্থানের অংশীজন অন্য দলগুলোর সঙ্গে বিএনপি জোট করতে পারে। নির্বাচনে জয়ী হলে একসঙ্গে সরকার গঠনও করবে। গত সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে সমকালকে জানিয়েছে। বৈঠক থেকে সংস্কারের বিষয়ে ছাড়ের কোনো আভাস মেলেনি। লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির মতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ও গণপরিষদের দাবি বাস্তবসম্মত নয়। সনদকে সংবিধানের ওপরে প্রাধান্য দেওয়া এবং আদালতের প্রশ্ন তোলার সুযোগ রহিত করার অঙ্গীকারও গ্রহণযোগ্য নয়। যেসব সংস্কার কার্য করে সংবিধান সংশোধন করতে হবে সেগুলো পরবর্তী সংসদে হবে। বাকিগুলো সরকার চাইলে নির্বাচনের আগে অধ্যাদেশ, নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করতে পারে। বৈঠক সূত্র জানিয়েছে, জামায়াত ইসলামী আন্দোলন ও এনসিপি নির্বাচনে অংশগ্রহণের জন্য সংস্কারের যেসব শর্ত দিয়েছে তাতে গুরুত্ব দেবে না বিএনপি। সনদ নিয়ে বিএনপির অবস্থান। গত 16 আগস্ট রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া দেয় ঐক্যমত্য কমিশন। এতে 2 দফার সংলাপে 84টি সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সংখ্যাগরিষ্ঠতার মতামতের সিদ্ধান্ত দিয়েছে কমিশন। খসড়ায় 8 দফা অঙ্গীকারে বলা হয়েছে, সনদকে আইন ও সংবিধানের ওপর প্রাধান্য, আদালতের প্রশ্নমুক্ত রাখা এবং নির্বাচনের আগে বাস্তবায়নযোগ্য সংস্কার কার্যকরের কথা বলা হয়েছে। গত 20 আগস্ট বিএনপি 35 পৃষ্ঠার মতামতে জানিয়েছে, সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এর উপরে সনদকে প্রাধান্য দেওয়া যাবে না। আদালতের প্রশ্ন তোলার সুযোগ বন্ধ করে নাগরিক অধিকার খর্ব করা যাবে না। সংস্কারের 84 সিদ্ধান্তের 73টিতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য রয়েছে। ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন, দুর্নীতি দমন কমিশন সহ কয়েকটি প্রতিষ্ঠানের নিয়োগে সাংবিধানিক কমিটি গঠন সহ 9টি সিদ্ধান্তে বিএনপির নোট অব ডিসেন্ট দিয়েছে। সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক ঐকমত্য নেই। বিএনপি আগামী সংসদ সাংবিধানিক সংস্কার চাইলেও জামায়াত চায় গণভোট বা রাষ্ট্রপতি ঘোষণা। এনসিপি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে গণপরিষদ গঠন করে সেখানে সংস্কার কার্যকর চায়। এরপর গণপরিষদই সংসদে রূপান্তর হবে। জামায়াত সনদকে সংবিধানের ঊর্ধ্বে এবং আদালতের প্রশ্নমুক্ত রাখার পক্ষে। সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় এই পথ খুঁজতে গত রোববার আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে কমিশন। এতে জুলাই সনদ বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা তৈরিতে গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ জারির আলোচনা হয়। গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে হতে পারে কিনা এই আলোচনাও হয়। স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সনদের সর্বশেষ অগ্রগতি নিয়ে দলের নীতি নির্ধারকদের অবহিত করেন। বিএনপি মনে করছে গণভোট ও গণপরিষদের যৌক্তিকতা নেই, কারণ গণভোট হয় সুনির্দিষ্ট একটি ইস্যুতে। জুলাই সনদে 84টি সিদ্ধান্ত হয়েছে, তাই গণভোট হতে পারে না। বাংলাদেশের সাংবিধানিক শূন্যতা না থাকায় গণপরিষদেরও প্রশ্ন আসে না। বিএনপি মনে করছে সনদের অঙ্গীকারই মূল বিষয়। সনদের রাজনৈতিক দলগুলোর সই বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। কোনো দল অঙ্গীকার ভঙ্গ করলে পরে জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে। বৈঠক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে জটিলতা চায় না বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যমত্য হয়েছে, যা চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে। আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে। সনদ সম্পর্কে সালাউদ্দিন আহমেদ বলেন, অঙ্গীকারনামার কিছু বিষয় অযৌক্তিক মনে করছে বিএনপি। ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনার সময় দলীয় বিকল্প প্রস্তাব দেওয়া হবে। সনদ সংবিধানের ওপরে স্থান পায়, এমন অঙ্গীকার গ্রহণযোগ্য হবে না। তবে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে একটি অবস্থানে পৌঁছাতে হবে। যেসব ছাড় দিয়েছে বিএনপি, ঐক্যমত্য কমিশনের প্রাথমিক প্রস্তাব ছিল এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়। বিএনপি এর বিরুদ্ধে ছিল। পরে দলটি মেনে নেয় কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। বিএনপির দ্বিতীয় দফার সংলাপে সাংবিধানিক কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের সুপারিশও মেনে নেয়। হাইকোর্টের বেঞ্চ বিভাগীয় শহরে নেওয়ার প্রস্তাবে প্রথমে রাজি ছিল না বিএনপি, পরে আলোচনার মাধ্যমে তা মেনে নেয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করে কয়েকটি প্রতিষ্ঠানের নিয়োগে ক্ষমতা রাষ্ট্রপতিকে দিতে রাজি হয়েছে দলটি। এছাড়া সরাসরি আসনে নারীদের অন্তত 5% মনোনয়নের বিধানেও দলটি অবস্থান শিথিল করে একমত হয়।
নির্বাচন বিরোধী বক্তব্যে বিচলিত নয়। স্থায়ী কমিটির বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। ভোটের অনুপাত পদ্ধতি চালু না হলে নির্বাচন করতে দেওয়া হবে না, কিংবা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কয়েকটি দলের এমন বক্তব্যকে বিএনপি গুরুত্ব দিতে চায় না। দলটি মনে করছে, রাজনৈতিক দলগুলোর নিজস্ব বক্তব্য মতামতে উদ্বেগের কিছু নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।